আরে বাবা রে, কি বৃষ্টি নামলো! এই বৃষ্টিতে তো আর গাছের ডালে বসে থাকা যাচ্ছে না, কেবলই ভড়কে যাচ্ছে। একদম ঠিক কথা বলেছো শাকচুন্নি। এই ভারী বর্ষায় গাছে আর থাকা যাবে না দেখছি। একটা কোনো পাকা বাড়িতে আস্তানা নিতেই হবে। দেখো, আমরা এতকাল ধরে তো মোড়ল মশাইয়ের বাড়ির বাগানের এই চাপা গাছেই রয়েছি, তাহলে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে হয় না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইভাবে তো যেতে পারবো না গো। আমাদের মানুষের রূপ ধারণ করে সেখানে যেতে হবে। এই বলে মামদো আর শাকচুন্নি গরিব মানুষের রূপ ধরে মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? দরজাটা একটু খুলবেন। কে? কি হয়েছে? এখানে কি চাই? কাকে চাইছেন আপনারা? আগে আমরা অনেক দূর থেকে আসছি, ভিন গায়ের মানুষ। এই ভারী বর্ষায় আর এগোতে পারছি না, তাই এই পাকা বাড়ি দেখতে পেয়ে একটু আশ্রয়ের জন্য এসেছি আর কি। কে? এখানে ওসব আশ্রয় টাশ্রয় কিছু হবে না। চেনা নেই জানা নেই, কোত্থেকে চলে এলো যত সব। এই কথা বলে মোড়ল মশাই মুখের উপর দরজা বন্ধ করে ঘরের ভিতরে চলে গেলেন। দেখলে দেখলে একবার ব্যাপারটা, কেমন অহংকার! দুটো মানুষ বিপদে পড়েছে, তার এত বড় বাড়িতে একটুখানি জায়গা দিলে না বাবু? মনে পড়ে গেলে এই জমিদার বাবুর একমাত্র ছেলে বল খেলতে খেলতে যখন পুকুরের জলে পড়ে গিয়েছিল। মনে নেই আবার? সে কি কাণ্ড! বাড়িতে কেউ ছিল না, গিন্নিমা দুপুরবেলা তার ঘরে ঘুমোচ্ছিলেন, আর ছোট ছেলেটা বল নিয়ে খেলতে খেলতে। এই যা, বলটা তো পুকুরে পড়ে গেল। এবার কি হবে? রোকো ঠাকুরটাও গেছে বাবার সঙ্গে, মাও ঘুমোচ্ছে। এই ভেবে ছেলেটি নিজেই পানিতে নেমে বলটা আনার চেষ্টা করে, কিন্তু সে বাঁচাও! এই ডাক শুনতে পেয়ে মোড়ল গিন্নি তাড়াতাড়ি পুকুর ঘাটে ছুটে আসে। ওগো, কে কোথায় আছো গো? আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও! শাকচুন্নি, আর দেরি করা ঠিক হবে না। এখানে তেমন কেউ নেই, ওই ছেলেকে আমাকেই বাঁচাতে হবে। এই বলে মামদো গাছ থেকে লাফ দিয়ে তার লম্বা হাত দিয়ে মোড়ল মশাইয়ের ছেলেকে পানি থেকে তুলে পাড়ে এনে দেয়। মোড়ল গিন্নি এই দৃশ্য দেখে ও মা গো, এই যে ভূত! এবার কি হবে গো? এবার যে ভূতে খেলো গো! এই দৃশ্য দেখে মোড়ল গিন্নি ভূতের ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কে বাঁচিয়েছিল? এই আমি। তখন কি আমি বিচার করেছিলাম যে আমার ছেলে নাকি মোড়ল মশাইয়ের ছেলে? মামদো আর শাকচুন্নি যখন এই কথা বলতে ব্যস্ত, তখন পিছন থেকে বলছি, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। আমি গরিব চাকর মানুষ, আমার অবস্থা তেমন নয়। তবে আপনারা পথিক, এই ভারী বর্ষায় কোথায় যাবেন? যদি মনে করেন তাহলে এই গরিব মানুষের ঘরে যেতে পারেন। অত কিন্তু কিন্তু করছো কেন ভাইয়া? তুমি নিজে থেকে আমাদের আশ্রয় দিতে চেয়েছো, এটাই তো আমাদের অনেক বড় পাওনা। এই কথা বলে মামদো এবং শাকচুন্নি মোড়ল মশাইয়ের চাকর রঘুর সাথে চলে যায়। আসুন, এই হলো গিয়ে আমার কুঁড়ে ঘর। এখানেই যেভাবে হোক মাথা গুঁজে রাতটুকু কাটিয়ে দিন, কাল দিনের আলোয় কিছু ব্যবস্থা করা যাবে খন। অনেক উপকার করলে ভাই, এই উপকার আমরা চিরকাল মনে রাখবো। আপনারা একটু বিশ্রাম করুন, আমি দেখি খাবারের কি ব্যবস্থা করতে পারি। এই কথা বলে রঘু এই প্রবল বৃষ্টির ভিতরে তার ভাঙা ছাতাটা কোনো রকমে মাথায় তুলে বেরিয়ে পড়ে। এই রে, বৃষ্টির বেগ যে আরো বেড়ে গেল দেখছি। ঘরের চাল দিয়েও যে হুড়হুড় করে জল ঢুকছে। তাহলে আর দেরি কিসের শাকচুন্নি? চলো আমরা দুজন জাদু করে এই ঘরের চাল এক্কেবারে ছাড়িয়ে ফেলি। তারপর মামদো এবং শাকচুন্নি তাদের নিজেদের আসল রূপ ধারণ করে। হিরিং বিরিং ছট, ঘরের চাল ঠিক হয়ে যা চটপট। সঙ্গে সঙ্গে ঘরের চাল নতুন হয়ে যায় এবং বৃষ্টির পানি পড়াও বন্ধ হয়ে যায়। এমন সময় আবার তারা মানুষের রূপ ধারণ করে। তারপর রঘু ঘরে ঢুকে বলে, কিছু মনে করবেন না, গরিবের ঘর, শুধু সিদ্ধ ভাত আর কাঁচা লঙ্কা ছাড়া কিছুই ছিল না। দুটি মাছ ভাত যে খাওয়াবো তার সামর্থ্য কোথায়? তুমি অমন করে বলো না ভাই, এমন ঝড় বাদলের দিনে এই আমাদের কাছে অমৃত। এসো, তুমিও আমাদের সাথে বসে খাও। এরপর সে ভাত এবং কাঁচা লঙ্কা রঘু, শাকচুন্নি, মামদো তৃপ্তির সাথে খেতে থাকে। তারপর
ভাই রঘু, আর একটু লবণ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এখনই নিয়ে আসছি। উঠোন পেরোলেই আমার ছোট্ট এক ফালি রান্নাঘর, আমি যাবো আর আসবো। রঘু লবণ আনতে ঘর থেকে বেরিয়ে যেতেই শাকচুন্নি বলে, তুমি এত লবণ কি করবে? তোমার তো ভাত খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আচ্ছা শাকচন্নি, আমরা যদি জাদু করে রঘুর জন্য মোড়ল মশাইয়ের পুকুরের সব মাছ ওর উঠোনে এনে দিই? এই কথা বলতেই মান্দ এবং শাকচুন্নি তাদের আসল রূপ ধারণ করে। হিরিং বিরিং ছট, মোড়ল মশাইয়ের পুকুরের মাছ রঘুর উঠানে আয় চটপট। এরপরই বাইরে রঘুর গলা পাওয়া যায়। এই ঝমঝমে বৃষ্টির ভিতরে বারান্দায় দাঁড়িয়ে সে চিৎকার করে বলছে, এ কি কাণ্ড গো! বর্ষায় পুকুর থেকে মাছ উঠে এসে আমার উঠোনে একেবারে প্যারেড করতে লেগেছে যে। এরপর মান্দ এবং শাকচুন্নি মানুষের রূপ ধারণ করে বাইরে এসে বলে, আরে ও ভাই, তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি? তাড়াতাড়ি মাছগুলোকে ধরো, ওরা যে সব পালিয়ে যাবে। এরপর রঘু, শাকচুন্নি, মামদ তিনজনে মিলে রঘুর উঠানের মাছগুলো ধরে ঝুড়িতে ভরতে থাকে এবং ঝুড়িতে মাছ ভরা শেষ হয়ে গেলে, শোনো ভাই রঘু, কাল সকালবেলা হলেই এই মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিও। এই বর্ষাকালে তুমি ভালোই দাম পাবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু দেখুন দেখিনি কি কাণ্ড! মাছ ধরতে গিয়ে আপনারা দুজন যে একেবারে ভিজে গেছেন। চলুন চলুন, তাড়াতাড়ি ঘরে চলুন। এরপর ধীরে ধীরে রাত কেটে যায়। দিনের আলো ফোটার সাথে সাথে বৃষ্টিও থেমে যায়। তারপর মামদ এবং শাকচুন্নি, ভাই রঘু, তুমি আমাদের বড় উপকার করলে, তার জন্য তোমাকে আমরা কিছু উপহার দিতে চাই। এরপর মামদ রঘুকে বলে, ভাই রঘু, তুমি তোমার উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করো, আর কাল যে মাছগুলো তুমি উঠোন থেকে ধরেছ, দেখবে এখনো পর্যন্ত একটা মাছ বেঁচে আছে, সেটিকে তুমি চৌবাচ্চায় ছেড়ে দিও। হ্যাঁ, আর সেই চৌবাচ্চা থেকে তুমি প্রতিদিন যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার বেশ ভালোই চলে যাবে। কোনোদিন তোমাকে আর কারোর চাকর হয়ে থাকতে হবে না। আচ্ছা ভাই, এবার আমরা আসি। তবে আমাদের একটা বড় কাজ বাকি রয়ে গেল, একজনকে উচিত শিক্ষা দিতে হবে। এই কথা বলে মামদ এবং শাকচুন্নি রঘুর বাড়ি থেকে বেরিয়ে তাদের মানুষের রূপ বদলে তাদের আসল রূপ ধারণ করে। মামদ এবং শাকচুন্নি অনেক দূরে চলে যায়। এদিকে রঘু তাদের কথা মতো উঠানে একটা অনেক বড় চৌবাচ্চা তৈরি করে। তারপর রঘু ঝুড়ির কাছে গিয়ে দেখে, ও মাগু, এতে সত্যি সত্যি ঝুড়ির মধ্যে এতগুলি মরা মাছের মধ্যে একটা জ্যান্ত মাছ। যাই বাবা, তাড়াতাড়ি করে গিয়ে চৌবাচ্চা ছেড়ে দিই। কাল রাতে নিশ্চয়ই আমার ঘরে ওনারা দুজন ভগবান হয়ে এসেছিলেন, ভগবান। এরপর থেকে রঘু ওই চৌবাচ্চা থেকে যা মাছ পায় সেই মাছ বিক্রি করে আনন্দ দিন কাটাইতে থাকে। সচ্ছলতা ফিরে আসলে রঘু বিয়ে করে সংসার শুরু করে।